গাজায় ইসরায়েলি আগ্রাসনের ১ বছর, যুদ্ধবিরতির আহ্বানে সারা বিশ্বে মিছিল। বৈরুতের দক্ষিণে ইসরায়েলি হামলায় নিহত ১২, বন্দরনগরী হাইফায় হিজবুল্লাহর হামলা। এবং চিকিৎসা বিজ্ঞানে যৌথভাবে নোবেল পেলেন ভিক্টর অ্যামব্রোস ও গ্যারি রাভকুম। এটি নিউজ দেখছেন। আমন্ত্রণ জানাচ্ছি দেশের বাইরের খবরাখবর নিয়ে আমাদের প্রতিদিনকার আয়োজন অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ডে। আজ আপনাদের সাথে আছি আমি সিয়াম রেজওয়ান। এতক্ষণ সংবাদ শিরোনামগুলো শুনছিলেন। বিস্তারিত। ১ বছর আগে গাজায় আগ্রাসন শুরু করেছিল দখলদার ইসরায়েল। গণহত্যা আর মানবতাবিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত দেশটি প্রায় ৪২,০০০ মানুষকে হত্যা করেও ক্ষান্ত হয়নি। যুদ্ধবিরতির ক্ষীণ আশা নিয়ে ১ বছরে পা দিল ইসরায়েলের গাজা আগ্রাসন। বিস্তারিত শাওন মাহফুজের প্রতিবেদনে। সীমালঙ্ঘনকারী ইসরায়েলকে শিক্ষা দিতে গত বছরের ৭ অক্টোবর হামলা চালায় হামাস। প্রতিশোধ নিতে সেই যে পাল্টা আক্রমণ শুরু করল দখলদার দেশটি, তারপর থেকে প্রায় ৪২,০০০ নিরীহ ফিলিস্তিনির প্রাণ নিয়েছে তারা। সমস্ত আন্তর্জাতিক আহ্বানকে বুড়ো আঙুল দেখিয়ে গাজায় আগ্রাসন চালিয়ে যাচ্ছে বর্বর ইসরায়েল। যুদ্ধ বিধ্বস্ত উপত্যকা পরিণত হয়েছে বিরান ভূমিতে। লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়ে মানবেতর দিন কাটাচ্ছেন। পর্যাপ্ত খাবার ও বিশুদ্ধ পানির অভাব। হাসপাতালগুলো ধ্বংস হওয়ায় চিকিৎসা পাচ্ছেন না আহতরা। একের পর এক মিলেছে গণকবর। মানবাধিকার লঙ্ঘনের চূড়ান্ত রূপ দেখিয়েছে আন্তর্জাতিক অপরাধ আদালতে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত নেতানিয়াহু সরকার। গাজাবাসীর অবর্ণনীয় কষ্ট দেখে চুপ থাকেননি বিশ্বের শান্তিকামী মানুষ। নির্বিচারে হত্যা ও ধ্বংসযজ্ঞ বন্ধের দাবিতে বিশ্বজুড়ে বিক্ষোভ করছেন যুদ্ধবিরোধীরা। তবে লোক দেখানো সহমর্মিতা আর দায় সারার প্রতিবাদ জানিয়েই নির্লজ্জের মতো মুখে কুলু পেটে বসে আছে আরব দেশগুলো। ইসরায়েলকে হুমকি ধমকি কিংবা পাল্টা আক্রমণ যা করার একমাত্র ইরান এবং ইয়েমেনের হুথি বিদ্রোহীরাই করেছে। উদ্বেগ প্রকাশ আর আহ্বান জানিয়েই খালাস জাতিসংঘ। নিরাপত্তা পরিষদের বিভাজনের কারণে গাজা পরিস্থিতি জটিল থেকে জটিলতর হয়েছে। মুখে ধমক দিলেও বরাবরই ইসরায়েলের পক্ষে থেকেছে যুক্তরাষ্ট্র। বিশ্ব মোরালের আশীর্বাদ থাকায় দিনে দিনে বেপরোয়া হয়েছে ইসরায়েল। গত ১ বছরে কয়েকবার উদ্যোগ নেওয়া হলেও যুদ্ধবিরতি শব্দটি এখন সোনার হরিণ। আলোচনার নামে হচ্ছে কালক্ষেপণ। সংঘাত লেবাননের দিকে ধাবিত হওয়ায় গাজায় যুদ্ধবিরতির আশার প্রদীপ নিভু নিভু করছে। হামাসের হাত থেকে মুক্তি পাচ্ছে না ইসরায়েলি জিম্মিরা। ফলে দীর্ঘ হচ্ছে লড়াই, লম্বা হচ্ছে ফিলিস্তিনিদের মৃত্যুর তালিকা। কেউ জানে না কবে থামবে এই শোষণ, নিপীড়ন, গণহত্যা। শাওন মাহফুজ, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। ১ বছর পরেও গাজায় ইসরায়েলি হামলার তীব্রতা কমেনি এতটুকু। সোমবার ভয়াবহ হামলায় জাবালিয়া শরণার্থী শিবির সহ উত্তর গাজায় কমপক্ষে ৯ শিশু সহ ১৭ জনের প্রাণহানি হয়েছে। গত ১ বছরে জাবালিয়ায় এ নিয়ে তৃতীয়বারের মতো স্থল অভিযান চালালো ইসরায়েল। এ সময় এলাকাটি দ্রুত খালি করার জন্য বাসিন্দাদের নির্দেশ দেওয়া হয়। তবে প্রয়োজনীয় সময়ের আগে বিমান হামলা চালানো শুরু করে ইসরায়েল। জাবালিয়ায় হিজবুল্লাহর আস্তানাকে টার্গেট করে তাদের এ হামলা বলে দাবি করেছে ইসরায়েলি সেনারা। পুরো এলাকায় মোতায়েন রয়েছে সেনা ও ভারী ট্যাঙ্ক। জোরালো হামলা হয়েছে দেইর আল বালাতেও। আল আকসা হাসপাতাল লক্ষ্য করে চালানো বিমান হামলায় আহত হয়েছেন অন্তত ১১ জন ফিলিস্তিনি। গাজায় গত ১ বছরে ইসরায়েলি হামলায় বাবা মা হারিয়ে অনাথ হয়েছে প্রায় ২০,০০০ শিশু। নিহত হয়েছে অন্তত ১৫,০০০। ধ্বংসস্তূপে চাপা পড়া আহত শিশুর সংখ্যাও কয়েক হাজার। গাজার শিশুদের অবস্থা সবচেয়ে করুণ বলে অভিহিত করেছে ইউনিসেফ। ১ বছর ধরে ইসরায়েলি বাহিনীর নির্মমতায় সবচেয়ে করুণ পরিস্থিতির শিকার গাজার শিশুরা। বাবা মা হারিয়ে তারা বড় হচ্ছে হয় দাদা দাদি বা নানা নানির আশ্রয়ে অথবা কোনো দাতব্য প্রতিষ্ঠানের অনাথ আশ্রমে। জীবনের শুরুতেই এমন অনিশ্চয়তায় পড়েছে ১২ বছর বয়সী আমির আসুর ও তার ১০ বছর বয়সী বোন ফাতিমা। গত ডিসেম্বরে তাদের বাড়িতে ইসরায়েলি হামলায় তার ৫ বছর বয়সী ভাইসহ মারা যান তাদের বাবা মা। ধ্বংসস্তূপের নিচ থেকে আমির ও ফাতিমাকে
বের করে আনেন উদ্ধারকারীরা। তাদের দেখভাল করছেন তাদের নানা আত্মা আসুর। গণমাধ্যমের সামনে কথা বলার সময় কাঁপছিলেন তাদের নানা। তিনি বলছিলেন, আমির ও ফাতিমার চোখে মুখে শুধুই কষ্টের কথা। ইউনিসেফের আনুমানিক হিসাবে গত 1 বছরে গাজায় অনাথ অথবা পরিবার থেকে আলাদা হয়ে গেছে 19,000 শিশু। চলমান যুদ্ধ 52 বছর বয়সী নাজা আল ইশকে দিয়েছে 4 এতিম শিশুর দায়িত্ব। তিনি উদ্বিগ্ন এই ভেবে যে তাদের যত্ন নেয়ার জন্য তিনি হয়তো আর বেশি দিন বাঁচবেন না। يعني لما بشوف الأطفال أمهاتهم حاملينهم اعمل بتلاقيه بتطلع بائس ساعات دموعه بتلاقيها على خده। একজন অনাথ শিশুর জীবন কতটা কঠিন তা তারাই জানে যারা এই পরিস্থিতির শিকার হয়েছে, বলছিলেন নাজা আল ইশ। خلفت لي 4 كان يعني أنا قد ما أعطيه قديش أنا عمرها لقيت 52 سنة। বাবা মা না থাকার কষ্টই শুধু নয়, তারা তাদের শৈশবও হারিয়েছে। খাবার ও নিরাপদ পানির জন্য লড়াই তাদের নিত্য নৈমিত্তিক। যখন তারা অন্য শিশুদেরকে বাবা মায়ের সঙ্গে দেখে তখন অশ্রু ঝরে তাদের 2 গাল বেয়ে। জানতে চাই ওর মা আছে, আমার মা কোথায়? ওর তো বাবা আছে, আমার বাবা নেই কেন? শেখ সালাম, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। লেবাননের বৈরুতের দক্ষিণে ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েল। এতে অন্তত 12 জন নিহত ও 20 জন আহত হয়েছেন। ইসরায়েলের তীব্র বোমাবর্ষণে রোববার বৈরুতের দক্ষিণের আকাশ লাল হয়ে ওঠে। ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, বৈরুতে হিজবুল্লাহর গোয়েন্দা সদর দপ্তর ও অস্ত্রাগারকে লক্ষ্য করে হামলা চালানো হচ্ছে। হিজবুল্লাহ ইচ্ছাকৃতভাবে তাদের কমান্ড সেন্টার এবং অস্ত্রাগার বৈরুতে আবাসিক ভবনের নিচে স্থাপন করে বেসামরিক নাগরিকদের বিপদে ফেলেছে বলে মন্তব্য করে আইডিএফ। এদিকে রোববার প্রথমবারের মতো ইসরায়েলের গুরুত্বপূর্ণ বন্দরনগরী হাইফায় রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ। এতে অন্তত 10 ইসরায়েলি আহত হয়েছেন। উত্তরাঞ্চলীয় গ্যালিলি, তিবেরিয়ান সহ বিভিন্ন এলাকায় জারি করা হয়েছে সতর্কতা। লেবানন ইসরায়েল সংঘাতের তীব্রতা বৃদ্ধির পর এই প্রথম ইসরায়েলের শিল্প এলাকায় হামলা করল হিজবুল্লাহ। নিরস্ত্র ফিলিস্তিনিরা ইসরায়েলের নির্বিচার হত্যাযজ্ঞের শিকার হচ্ছে গত 1 বছর ধরে। এর প্রতিবাদে হামাসের সঙ্গে সংহতি জানিয়ে ইসরায়েলে হামলা চালাচ্ছে হিজবুল্লাহ। এরই মধ্যে ইসরায়েলি হামলায় হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ নিহত হওয়ার পর থেকে ইসরায়েলে হামলা জোরদার করে লেবাননের সশস্ত্র গোষ্ঠীটি। এরপর লেবাননে শুরু হয় ইসরায়েলের মুহুর্মুহু বোমাবর্ষণ। তবে লেবানন কি গাজার পরিণতি বরণ করতে চলেছে? ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় উত্তপ্ত হয়ে উঠেছে মধ্যপ্রাচ্য পরিস্থিতি। পাল্টা হামলার হুমকি দিয়েছে ইসরায়েল। তেহরানও বলছে ইসরায়েল আবার হামলা করলে পরিণতি হবে ধ্বংসাত্মক। ইসরায়েলের বিরুদ্ধে হামলা জোরদার করেছে ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ ও ইয়েমেনের সশস্ত্র হুতি বিদ্রোহী গোষ্ঠী। এতে গোটা মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। গাজায় ইসরায়েলি হত্যাযজ্ঞের প্রতিবাদে 1 বছর ধরে ইসরায়েলের সঙ্গে লড়ছে হিজবুল্লাহ ও হুতি। তাদের সমরাস্ত্র ও আর্থিকভাবে সমর্থন দিচ্ছে ইরান। পাশাপাশি গাজার শাসক গোষ্ঠী হামাসকেও সহযোগিতা করে আসছিল তেহরান। ইরান সরাসরি জড়িত না থাকলেও ইসরায়েলের সঙ্গে চলছিল ছায়াযুদ্ধ। এরই মধ্যে লেবাননে ইসরায়েলি বিমান হামলায় নিহত হন হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ। এরপর ইরান প্রায় 200 ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলে হামলা করে। ইরান সমর্থিত ইরাকের মিলিশিয়া গোষ্ঠীগুলো হুমকি দিয়ে বলেছে, যুক্তরাষ্ট্র যদি এই সংঘাতে ইসরায়েলের পক্ষে অংশ নেয় তাহলে ইরাকে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোতে হামলা চালাতে শুরু করবে তারা। এতে 1967 সালে আরব ইসরায়েল যুদ্ধের পর সবচেয়ে বিপজ্জনক পরিস্থিতিতে পড়েছে মধ্যপ্রাচ্য। ইসরায়েলের হামলার মধ্যে লেবাননে গত কয়েকদিনে 10 লাখের বেশি মানুষ উদ্বাস্তু হয়েছেন। ইসরায়েলের এই অব্যাহত হামলার মুখে অনেক দেশ লেবানন থেকে তাদের নাগরিকদের সরিয়ে নিচ্ছে। এমন পরিস্থিতিতে মধ্যপ্রাচ্য সংঘাত ছড়িয়ে পড়ছে দাবানলের চেয়েও দ্রুতগতিতে। বিশ্লেষকরা বলছেন, মধ্যপ্রাচ্যে সংঘাত থামানোর এখনই সময়। লেবাননের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতাকে অবশ্যই সম্মান করতে হবে। সংঘাত এভাবে ছড়াতে থাকলে বরাবরের মতোই চরম মূল্য দিতে হবে সাধারণ মানুষকেই। অর্পণ মৈত্র, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।
এবার চিকিৎসা বিজ্ঞানে যৌথভাবে নোবেল পেলেন যুক্তরাষ্ট্রের দুই বিজ্ঞানী ভিক্টর অ্যামব্রোস ও গ্যারি রাফকুন। মাইক্রো আরএনএ আবিষ্কার ও জিন নিয়ন্ত্রণে ট্রান্সক্রিপশন পরবর্তী ভূমিকা বিষয়ে গবেষণার জন্য তাঁদের এই পুরস্কার দেয়া হয়। এটি কোনো প্রাণীর দেহ গঠন ও কিভাবে কাজ করে তা বুঝতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সোমবার স্থানীয় সময় সকালে দ্য রয়্যাল সুইডিশ একাডেমি অফ সায়েন্সেস চিকিৎসায় নোবেল পুরস্কারের ঘোষণা দেয়। 1993 সালে জিন নিয়ন্ত্রণের একটি নতুন তত্ত্বের বর্ণনা করে অপ্রত্যাশিত একটি ফলাফল প্রকাশ করেছিলেন ভিক্টর অ্যামব্রোস ও গ্যারি রাফকুন, যা বিবর্তনের ক্ষেত্রে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে বিবেচিত। মার্কিন বিজ্ঞানী ভিক্টর অ্যামব্রোস যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস মেডিকেল স্কুলের গবেষক, অন্যদিকে হার্ভার্ড মেডিকেল স্কুলের গবেষক হিসেবে কর্মরত গ্যারি রাফকুন। আগামীকাল মঙ্গলবার পদার্থবিজ্ঞানে নোবেল জয়ীর নাম ঘোষণা করা হবে। পুলিশি বাধা ও ধরপাকড়ের মধ্যেও ইমরান খানের মুক্তির দাবিতে বিক্ষোভ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে পাকিস্তান তেহরিকে ইনসাফের নেতাকর্মীরা। এ পর্যন্ত 11 পুলিশ কর্মকর্তা সহ 564 বিক্ষোভকারীকে গ্রেফতার করেছে পুলিশ। রাজধানী ইসলামাবাদে বিক্ষোভকারীদের প্রবেশ ঠেকাতে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নকভি। এরই মধ্যে পাঞ্জাবের কয়েকটি শহরে সেনা মোতায়েন হয়েছে। বিক্ষোভে জড়িত থাকার অভিযোগে খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী সহ 11 পুলিশ কর্মকর্তাকে গ্রেফতার করেছে সরকার। পাকিস্তানের করাচিতে জিন্নাহ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে বিস্ফোরণে 2 চীনা নাগরিক সহ 3 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত 11 জন। রোববার স্থানীয় সময় রাত 11টায় বিস্ফোরণের এই ঘটনা ঘটে। দেশটির সিন্ধু প্রদেশে বিদ্যুৎ প্রকল্পে কাজ করা চীনা প্রকৌশলীদের একটি বহরকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়। সোমবার এক বিবৃতিতে এর দায় স্বীকার করেছে বেলুচিস্তান লিবারেশন আর্মি BLA। বিচ্ছিন্নতাবাদী এই গোষ্ঠীটি প্রকল্পের সঙ্গে জড়িত চীনা নাগরিকদের লক্ষ্য করে বিভিন্ন সময় হামলা চালিয়ে আসছে। BLA অন্যান্য বেলুচ জাতিগোষ্ঠীর সঙ্গে মিলে একটি আলাদা দেশের দাবিতে দীর্ঘদিন ধরে লড়াই করে আসছে। বেলুচ বাসিন্দারা বিদেশি বিনিয়োগকারীদের কাছ থেকে অর্জিত সম্পদে নিজেদের অংশ পাচ্ছে না বলে দাবি এই গোষ্ঠীগুলোর। মালয়েশিয়ায় আন্তর্জাতিক পর্যটন ও সংস্কৃতি মেলায় সারা বিশ্বের দর্শকদের মোহিত করল বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্যের বর্ণাঢ্য প্রদর্শনী। কুয়ালালামপুরের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে 3 অক্টোবর থেকে শুরু হওয়া এ সম্মেলনে অংশ নেয় 20টিরও বেশি দেশ। 4 দিনব্যাপী সম্মেলনের শেষ দিনে বাংলাদেশ সহ 6টি দেশ সাংস্কৃতিক প্রদর্শনী উপস্থাপন করে। মালয়েশিয়ার ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে অনুষ্ঠিত 4 দিনব্যাপী আন্তর্জাতিক পর্যটন ও সংস্কৃতি মেলার শেষ দিনে রোববার প্রবাসী বাংলাদেশিদের একটি দল তাদের সাংস্কৃতিক পরিবেশনা তুলে ধরে, যেখানে বাংলাদেশের ঐতিহ্য, ঋতুবৈচিত্র্য ও বিভিন্ন উৎসবের চিত্র উঠে আসে। মেলায় আগত বিপুল সংখ্যক বিদেশি অতিথি ও দর্শনার্থী মনোমুগ্ধকর এই পরিবেশনা উপভোগ করেন। এ সময় বাংলাদেশ হাইকমিশনের দূতালয় প্রধান প্রণব কুমার ভট্টাচার্য, কাউন্সিলর ফারহানা আহমেদ চৌধুরী, প্রথম সচিব সুফি আব্দুল্লাহিল মারুফ এবং প্রথম সচিব প্রণব কুমার ঘোষ সহ প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন। আমাদের এই ওয়ার্ল্ড হেরিটেজ সাইটসগুলো নিয়ে কিন্তু আমাদের অনেক কিছু করার আছে এবং এগুলোকে আমাদের বিদেশের মাটিতে উপস্থাপন করা, যাতে করে বিদেশি পর্যটকরা এতে আকর্ষিত হয় এবং তারা আমাদের দেশ ভ্রমণ করে। আমরা সবাই খুব খুশি এরকম একটা প্রোগ্রামে অংশগ্রহণ করতে পেরে। করেছি আমরা পহেলা বৈশাখ দেখিয়েছি, আমাদের নবান্ন উৎসব দেখিয়েছি, আমাদের ফাল্গুন দেখিয়েছি। মেলায় আগত দর্শনার্থীরা বাংলাদেশ ভ্রমণের বিষয়ে তাদের আগ্রহ প্রকাশ করেন। মালয়েশিয়া তথা এশিয়ান অঞ্চলে বাংলাদেশের বিভিন্ন পণ্য ও সেবাকে পরিচিত করার লক্ষ্যে নিয়মিত বিভিন্ন আন্তর্জাতিক মেলায় অংশগ্রহণ করে আসছে বাংলাদেশ হাইকমিশন। সঞ্জিদা সিলভিয়া, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ। শেষ করব অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, তবে তার আগে এক নজরে সংবাদ শিরোনামগুলো জেনে দিচ্ছি। গাজায় ইসরায়েলি আগ্রাসনের 1 বছর, যুদ্ধবিরতির আহ্বানে সারা বিশ্বে মিছিল। বৈরুতের দক্ষিণে ইসরায়েলি হামলায় নিহত 12, বন্দরনগরী হাইফায় হিজবুল্লাহর হামলা। চিকিৎসা বিজ্ঞানে যৌথভাবে নোবেল পেলেন ভিক্টর অ্যামব্রোস ও গ্যারি রাফকুন। ইমরান খানের সমর্থক 11 পুলিশ কর্মকর্তা সহ 550-র বেশি গ্রেফতার।
এবং করাচিতে বিমানবন্দরের কাছে বিস্ফোরণ, 2 চীনা নাগরিক সহ নিহত 3 জন। অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ছিল এ পর্যন্ত। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।